গল্পের রহস্যবেদী হলেন শার্লক হোমস, যাকে সৃষ্টি করেছিলেন স্যার আর্থার কোনান ডয়েল, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1859 সালের 22শে মে এবং তার মহাপ্রয়াণ ঘটে 1930 সালের 7ই জুলাই। লেখক এবং অনুবাদকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, হোমসের বিফলতা। হোমসের সমাধান করা প্রত্যেকটি কেসই তার অসাধারণ পর্যবেক্ষণ ও যুক্তিবিদ্যার সার্থক রূপায়ণ। মানুষটার আশ্চর্য ক্ষমতায় বিস্মিত না হয়ে পারা যায় না, কিন্তু যেসব সমস্যার মীমাংসা করতে ও বিফল হয়েছে তার সহজাত অদ্ভুত রহস্যভেদী ক্ষমতা যেন সেখানেই প্রকাশ পেয়েছে বেশি। হোমসের ক্ষমতার চূড়ান্ত নিদর্শন এই অসফল মামলাগুলো। দ্বিতীয় কারো সাধ্যেও কুলোয়নি মামলাগুলো মীমাংসা করা। ইওলোফেসের এই মামলা হোমসের হালে পানি না পাওয়া এমনি একটি। সময়টা বসন্তকাল, হাতও ফাঁকা। এই সময়টা কোকেনের নেশায় বুঁদ হয়ে থাকে হোমস, কিন্তু অদ্ভুত ওর শরীরের গঠন আর প্রকৃতি। এমন কড়া নেশাতেও কর্মদক্ষতা বিন্দুমাত্র টস খায় না। হাতে কাজ হাজির হলেই যেন শক্তির নবজাগরণ ঘটত ওর মধ্যে। দেখে স্তম্ভিত হতাম। ব্যায়াম ট্যায়াম করে শরীর সতেজ রাখার কোনো রকম চেষ্টাও কখনো দেখিনি তার মধ্যে, অথচ কর্মপটুতা এতটুকু কমতে দেখিনি। খাওয়া দাওয়া খুবই কম, তারপর ওই তো শুকনো খটখটে ঢেঙা চেহারা। দেখলে কে বলবে যে বক্সিং এ প্রথম শ্রেণীর বক্সারদের মধ্যে ওর স্থান। রাতের পর রাত না ঘুমিয়ে তদন্তের কাজে পরিশ্রম করেও ক্লান্ত বোধ করে না। একরকম জোর করেই বেড়াতে বেরোলুম ওকে নিয়ে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বিকেলে বাড়ি ফিরলাম। এসেই শুনলাম কে একজন হোমসের সঙ্গে দেখা করতে এসেছিল। অনেকক্ষণ বসে থেকে খানিক আগে চলে গেছে। খুবই বিরক্ত হলো হোমস, গজগজ করতে লাগলো। হলো তো, কাজটা এসেও ফসকে গেল তোমার জন্য। কি দরকার ছিল বিকেলে বেড়াতে যাওয়ার? গজগজ করতে করতেই ঘরে ঢুকলো, সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলো। আরে ওয়াটসন, মনে হচ্ছে ভদ্রলোক পাইপটা ফেলে গেছেন। এগিয়ে গিয়ে দেখলাম চমৎকার একটা ব্রায়ার পাইপ। বললাম, এটা আমার পাইপ নয়, ভদ্রলোকই ফেলে গেছেন। তৈল স্ফটিকের নল ওটা, তামাকওয়ালারা ওকে বলে অম্বর। লন্ডনে এরকম পাইপ বড় একটা পাওয়া যায় না। আহা, পাইপটা দেখছি ভদ্রলোকের বড়ই প্রিয়, কাজ ছাড়া করতে চান না। তবুও আজ ভুল করে ফেলে যেতে হয়েছে। নিশ্চয়ই খুব গুরুতর সমস্যায় পড়ে দিশাহারা হয়ে পড়েছেন। খানিকক্ষণ আগেই বিরক্তিতে আমাকে কথা শুনিয়েছিল, মেজাজটা খিচড়ে ছিল। তাই তেতো কণ্ঠে বললাম, পাইপটা দেখেই বুঝে ফেললে এটা ভদ্রলোকের আদরের জিনিস, কাজ ছাড়া করতে চান না। আমি বুঝলাম কি করে, এই তো তোমার জিজ্ঞাসা। শোনো তাহলে, পাইপটার দাম 7 শিলিংয়ের কম নয়। পাইপের যা দাম তার চাইতেও অনেক বেশি খরচ করে দুবার রূপোর পাট মেরে মেরামত করা হয়েছে। সহজেই নতুন একটা কিনতে পারতেন ভদ্রলোক, কেনেননি, কারণ অত্যন্ত আদরের এই পাইপটা কাজ ছাড়া করতে চান না বলে। কি বোধগম্য হলো? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, ওটা দেখে আর কি কি বুঝতে পারছো শোনাও দেখি। বেশ, শোনো তাহলে। তর্জনী দিয়ে পাইপ ঠুকে ঠুকে পরখ করে বলতে লাগলো হোমস। পাইপ জিনিসটা ঘড়ি আর জুতোর মতোই কৌতূহল উদ্দীপক। ব্যবহারকারী স্বভাব ও থেকে ধরা পড়ে। যেমন দেখো, এই পাইপের মালিক যে ল্যাটা, প্রথমেই তা বুঝতে পারছি। মানুষটা স্বাস্থ্যবান, তবে ছন্ন ছাড়া স্বভাবের। দাঁত বেশ সাজানো, আর পয়সা কড়িও আছে বলা যায়। পাইপ থেকে তামাকটা হাতের চেটোয় ঢেলে নিয়ে এরপর হোমস বলল, খুব দামি মিক্সচার, গ্রসভেনর মিক্সচার। ব্যয় সংকোচে ভদ্রলোকের আগ্রহ কম, তা না হলে আরো কম দামি অথচ ভালো মিক্সচার ব্যবহার করতে পারতেন। বললাম, তাহলে তো অবস্থা যে ভালো তা বলাই যায়। আর কি পাচ্ছ? পাইপের কাঠ যেভাবে পুড়েছে, মনে হয় না দেশলাই ব্যবহার করেন। ল্যাম্প অথবা গ্যাসের শিখায় পাইপ চালানো অভ্যাস। দেখো, কেবল ডান দিকটা পুড়েছে, ল্যাটা হওয়ার দরুন। হাতে পাইপ ধরে ল্যাম্প বা গ্যাসের শিখায় ধরাবে, দেখবে পুড়ছে বাঁ দিকটা। ল্যাটা বলেই পুড়েছে ডান দিকটা। অম্বর নলে দাঁতের চিহ্ন দেখে বোঝা যায় দাঁতের শাড়ি বেশ সাজানো এবং জোরালোও বটে। তা না হলে এভাবে পাইপ কামড়ানো যায় না। ওয়াটসন, সিঁড়িতে পায়ের আওয়াজ হলো, মনে হচ্ছে ভদ্রলোক আসছেন।
হোমসের কথা শেষ হতে না হতেই ঘরে ঢুকলেন সপ্রতিভ চেহারার এক যুবক। বছর 30 বয়স, হাতে টুপি, পরনে ধূসর পোশাক। ভেতরে যে প্রচন্ড ঝড় চলছে, চোখে মুখে সেই ছাপ স্পষ্ট। রীতিমতো করুণ চেহারা। ধপ করে চেয়ারে বসে পড়ে ভদ্রলোক বললেন, ক্ষমা করবেন, ঘরে ঢোকার আগে দরজায় নক করতে ভুলে গেছি। কেমন যেন হয়ে যাচ্ছি। আন্তরিকতা সুরে হোমস বলল, রাত্রি জাগরণের ক্লান্তি বেশ ভয়ঙ্কর। আপনি তো দেখছি একটা ভালোভাবে ঘুমোতেই পারছেন না। বেঁচে থাকার সার্থকতা হারিয়ে ফেললে মানুষ বোধহয় আমার মতোই হয়ে যায়। ঘরের ব্যাপার বাইরের মানুষের কাছে প্রকাশ করার যন্ত্রণা বড় ভয়াবহ মিস্টার হোমস। বিবাহিত জীবনের চরম ব্যর্থতা বোধহয় এখানে। মিস্টার গ্রান্ট মুনরো চমকে উঠে তাকালেন যুবক হোমসের মুখের দিকে। তার বিস্ময়মুগ্ধ দৃষ্টি উপভোগ করে হোমস বলল, বিস্মিত হবার কিছু নেই। টুপিতে লেখা আপনার নামটা আমার দিকেই ঘোরানো আছে। আপনার শঙ্কা দূর হলে মন খুলে নিজের কথা বলুন। এ ঘরে অনেকের অনেক গোপন কথা আমাদের দুই বন্ধুকে শুনতে হয়। অনেকের হৃদয়ে জ্বালা জুড়োতে পেরেছি, অনেক দুর্বোধ্য রহস্য সমাধান করেছি। আপনার কাহিনী বলুন। কপালে হাত বোলালেন গ্রান্ট মুনরো, যেন মনের বল ফিরিয়ে আনবার চেষ্টা করলেন। দেখে শুনে মনে হলো খুবই শান্ত প্রকৃতির মানুষ। কথা কম বলেন, মনের কথা চেপে রাখতে পারেন। স্বভাবের বাইরে কাজ করে ফেলতে হচ্ছে বলে অপমানে অস্বস্তিতে খুবই অসহায় বোধ করছেন। মিস্টার হোমস, গ্রান্ট শুরু করলেন, বছর 3 হলো বিয়ে করেছি। আমাদের নিজেদের মধ্যে কোনো অশান্তি নেই, শান্তির সংসার আমাদের। বিশ্বাস ভালোবাসায় কখনো অভাব ঘটেনি। কিন্তু গত সোমবার থেকে মনে বড় কষ্ট পাচ্ছি স্ত্রী এফির ব্যবহারে। মনে হচ্ছে ও যেন দূরে সরে যাচ্ছে। একটা অদৃশ্য রহস্যময় ব্যবধান ক্রমশই দুজনের মাঝখানে মাথা তুলে দাঁড়াচ্ছে যেন। সেই রহস্যটাই আমি জানতে চাইছি। বিধবা অবস্থায় এফিকে আমি বিয়ে করেছিলাম। তখন নাম ছিল মিসেস হেব্রন। অল্প বয়সে আমেরিকায় গিয়েছিল, থাকতো আটলান্টায়। স্বামী মিস্টার হেব্রন ছিল উকিল। ওদের একটা বাচ্চাও হয়েছিল, কিন্তু পিঠ জ্বরে স্বামী আর সন্তান একই সময় মারা যায়। এফি তখন দেশে ফিরে আসে। মিস্টার হেব্রন তার জন্য যে টাকা রেখে গিয়েছিলেন, তার সুদ থেকে বেশ ভালো টাকাই পেত এফি। দেশে ফিরে আসার 6 মাস পরে এফির সঙ্গে আমার আলাপ হয়। কিছুদিন পরেই বিয়ে। মিস্টার হেব্রনের ডেথ সার্টিফিকেট আমি দেখেছি। বিয়ের পর নরবুড়িতে বাড়ি ভাড়া নিয়ে আমরা সংসার শুরু করলাম। আমাদের পাড়াটা খুবই নিরিবিলি, অনেকটা পল্লীগ্রামের মতোই। আমাদের বাড়ির সামনেই একটা ফাঁকা মাঠ, মাঠের ওপরে একটা কটেজ। আমাদের বাড়ির মুখোমুখি সদর দরজাটা। আশপাশে আর কোনো বাড়ি নেই। আমার নিজের একটা কারবার আছে। স্ত্রীর টাকায় হাত দেওয়ার দরকার হতো না, তবু ওর সব টাকা লেখাপড়া করে আমাকে দিয়ে গিয়েছিল। আমার কোনো আপত্তিই শোনেনি। যাই হোক, শেষ পর্যন্ত ওর টাকাও আমার ব্যবসায় খাটতে লাগলো। আমাদের দিন বেশ ভালোই কাটছিল, কিন্তু মাস দেড়েক আগে স্ত্রীর একটা ব্যবহারে কেমন খটকা লাগলো। হঠাৎ করে আমার কাছে 100 পাউন্ড চাইল। অত টাকা একসঙ্গে চাইবার দরকার হয়নি কখনো। প্রয়োজনটা জিজ্ঞেস করলাম, কিন্তু সরাসরি জবাব না দিয়ে এড়িয়ে গেল। কেবল বলল, প্রয়োজনের কথাটা পরে জানাবে। আমার মনে হলো এফি যেন কিছু লুকোচ্ছে আমার কাছে। 100 পাউন্ডের চেক ওকে আমি লিখে দিলাম বটে, কিন্তু বুঝতে পারলাম আমাদের স্বামী স্ত্রীর সহজ সম্পর্কের মধ্যে একটা গোপনীয়তার ফাটল জেগে উঠেছে। স্ত্রীর এই ব্যবহারটা এমনই আকস্মিক আর অপ্রত্যাশিত ছিল যে মনটা আমার খুবই দমে গেল। বাড়ির উল্টো দিকের কটেজটা দোতলা, খালি পড়ে আছে অনেকদিন। প্রায়ই আমি মাঠের ওপারে বেড়াতে যেতাম, কটেজের পাশ দিয়ে। গত সোমবার বেরিয়ে ফেরার সময় চোখে পড়ল বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়ানো, মালপত্র নামানো হচ্ছে গাড়ি থেকে। নতুন ভাড়াটে এসেছে বুঝতে পেরে কৌতূহল বশত বাড়ির সামনে দাঁড়িয়ে দেখতে লাগলাম। এমন সময় চোখে পড়ল দোতলার জানালায়। মিস্টার হোমস, বললে বিশ্বাস করবেন না, সে এমনই বিভৎস মুখ যে আতঙ্কে আমার সমস্ত শরীর শিউরে উঠল। মুখটা পুরুষ কি নারী বুঝতে পারলাম না। হলদেটে রঙের একটা স্থির নিশ্চল মুখ শীতল দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। চোখাচোখি হতেই মুখটা সরাত করে পেছনে সরে গেল। মনে হলো যেন কেউ ভেতর থেকে টেনে সরিয়ে নিয়ে গেল। আমার নিকটতম প্রতিবেশী হয়ে যে এলো তার বাড়িতে এমন একটি বিভৎস মুখ চোখে পড়ে যেতে কৌতূহল দমন করে রাখতে পারলাম না। কে এলো দেখতে ইচ্ছা হলো। এগিয়ে গেলাম দরজার দিকে, কিন্তু বাড়িতে ঢুকতে পারলাম না।
ঠ্যাঙা মতন দেখতে একটা বয়স্ক মেয়ে ছেলে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে কড়া কথা বলে তাড়িয়ে দিল। বাড়ি ফিরে এলাম অগত্যা, কিন্তু মনের মধ্যে সেই হলদেটে স্থির বিভৎস মুখটা জেগে রইল। স্ত্রী খুবই ভীতু স্বভাবের মানুষ, তাকে আর এ সম্পর্কে কিছু বললাম না খুলে, কেবল বললাম সামনের বাড়িটাই আজ ভাড়াটে এসেছে। খুবই উত্তেজিত ছিলাম বলে রাতে ভালো ঘুম হলো না। থেকে থেকে জানালায় দেখা মুখটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। মাঝরাতে টের পেলাম এফি বিছানা থেকে উঠে চুপি চুপি পোশাক পরে নিল, তারপর চোরের মতো পা টিপে টিপে ঘরের বাইরে চলে গেল। হতভম্ব হয়ে গেলাম। ঘড়ি দেখলাম রাত 3টে। এই সময় গোপনে এফি কোথায় যাচ্ছে বুঝতে পারলাম না। যাবার আগে একটা স্বতন্ত্র ভাব দেখেছি ওর চোখে মুখে। নানান কথা মাথায় আসতে লাগলো, কিন্তু ঘাপটি মেরে পড়ে রইলাম বিছানায়। মিনিট 20 পরে সদর দরজা বন্ধ করে এফি এসে আগের মতোই চুপি চুপি ঘরে ঢুকলো। সঙ্গে সঙ্গে বিছানায় উঠে জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলে? আটকে উঠলো এফি। ভয়ে মুখ পাংশু হয়ে গেল, থরথর করে কাঁপতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। পরে বলল, বদ্ধ ঘরে দম আটকে আসছিল বলে বাইরে একটু হাওয়া খেতে বেরিয়েছিল। লক্ষ্য করলাম কথাগুলো বলার সময় এফি একবারও আমার দিকে তাকালো না। বুঝতে পারলাম এফি মিথ্যা কথা বলছে। মনে আগেই একটা খটকা লেগেছিল, এবারে মনটা পিছিয়ে উঠল। ওর মুখের দিকে আর তাকাতে পারছিলাম না। মাঝরাতে বাইরে থেকে ঘুরে এসে যে স্ত্রী স্বামীর কাছে মিথ্যা কথা বলে তাকে জেরা করা বৃথা। সে রাতে আর কোনো কথাই বললাম না তাকে। বিছানায় ছটফট করে বাকি রাতটুকু কাটিয়ে দিলাম। পরের দিন একটা কাজে শহরে বেরিয়েছিলাম, কিন্তু মন মেজাজ ভালো ছিল না বলে কাজ আর করা হলো না। এদিক ওদিক খানিকক্ষণ ঘোরাঘুরি করে দুপুর নাগাদ বাড়ি ফিরে এলাম। সেই কটেজটার পাশ দিয়ে যখন আসছি দেখি আমার স্ত্রী ভেতর থেকে বেরিয়ে আসছে। আমাকে দেখেই আটকে উঠলে যেন, নিশ্চল হয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল। আমি কাছে গিয়ে দাঁড়াতে কোনো রকমে কাঁপা কাঁপা গলায় বলল যে, জ্যাক, নতুন প্রতিবেশীর সঙ্গে একটু পরিচয় করতে এসেছিলাম। আমার মাথায় আগুন জ্বলে উঠল। জিজ্ঞেস করলাম, কাল রাতেও এসেছিলে? না না, রাতে আসবো কেন? আমি তখন আর সামলাতে পারছিলাম না নিজেকে। কোনো রকমে বললাম, আবারও মিথ্যে কথা। ঠিক আছে, দাঁড়াও দেখছি কার কাছে গিয়েছিলে। এফি আমার পথ আটকে দাঁড়ালো, মিনতি করে বলল যেন ভেতরে না ঢুকি। কয়েকদিন পরে সবই ও খুলে বলবে আমাকে। শেষে বলল, জ্যাক, যদি আমার অনুরোধ না রাখো তাহলে তোমার আমার সম্পর্ক চিরদিনের মতো এখানেই ইতি হবে। থতমত খেয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। মাথায় কিছুই আসছিল না। কেবল বললাম, কথা দাও আমাকে না জানিয়ে এখানে আর আসবে না। ও কথা দিল। বাড়ির পথে ফেরার মুখে কি মনে হতে হঠাৎ পেছনে কটেজের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালাম। দেখি সেই হলদেটে বিকট মুখটা আমার দিকে তাকিয়ে আছে। আমাকে পেছনে ঘুরতে দেখেই ভেতরের দিকে সরে গেল। মিস্টার হোমস, আমি অনেক ভেবেছি, কিন্তু চিন্তা করে পাচ্ছি না অমন একটা জান্তব মুখ কোনো মানুষের না অন্য কোনো জীবের। আর তার সঙ্গে আমার স্ত্রীর সম্পর্কটাই বা কি ধরনের যে রাতের অন্ধকারে বা দিনে দুপুরে আমাকে লুকিয়ে বারবার আসতে হচ্ছে তাকে। আর কর্কশ স্বভাবের যে মেয়ে ছেলেটা প্রথম দিন আমাকে বাড়ি ঢুকতে বাধা দিয়েছিল, সেই বা কে? বাড়ির লোকজন বলতে আর কাউকে নজরেই পড়ছে না কেন? এক বিচিত্র রহস্যের ধাঁধায় ঘুরপাক খেতে লাগলো আমার মন। এরপর 2 দিন ভালোই কাটলো। তৃতীয় দিনে শহরে কাজে বেরিয়েছিলাম। ফিরে এলাম একটু আগেই। বাড়ির ঝি আমাকে দেখি ভূত দেখার মতো চমকে উঠল। স্ত্রীর কথা জিজ্ঞেস করতে পরিষ্কার জবাব দিতে পারল না। আমতা আমতা করে জানালো, এদিক সেদিক কোথাও গেছে। বুকের ভেতরে সন্দেহটা আবার জেগে উঠল। দৌড়ে ওপরে উঠলাম, কিন্তু স্ত্রীকে কোথাও দেখতে পেলাম না। জানালা দিয়ে চোখে পড়ল মাঠের ওপর দিয়ে ঝি কটেজটার দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে যাচ্ছে। বুঝতে আর বাকি থাকলো না কিছু। আমার অনুপস্থিতিতে স্ত্রী আবার সেই বাড়িতে গেছে ঝি ছুটেছে ডেকে আনতে। রাগে সর্বশরীর রি রি করে উঠল। ঠিক করলাম আজই এই রহস্যের একটা যা হোক কিনারা করতে হবে। আর সহ্য করা যাচ্ছে না। ছুটলাম বাড়িটার দিকে। মাঝপথে দেখা হয়ে গেল স্ত্রীর সঙ্গে। ঝিকে সঙ্গে করে হন্তদন্ত হয়ে ফিরছে। আমি কোনো কথা বললাম না। ওদের ঠেলে সরিয়ে দিয়ে কটেজের ভিতর গিয়ে ঢুকলাম। নিচের তলায় চোখে পড়ল কেটলিতে জল ফুটছে। ধারে কাছে কেউ নেই। ওপর তলায় যে ঘরে সেই অদ্ভুত জীবটাকে দেখেছিলাম সেই ঘরটা সুন্দর করে সাজানো। ম্যান্টেল পিসে রাখা আমার স্ত্রীর ছবি। 3 মাস আগে তুলেছিলাম ছবিটা। ঘরে লোকজন কেউ নেই।
নেমে আসতেই নিচের হলঘরে স্ত্রীর সঙ্গে দেখা। ক্রোধে ঘৃণায় আমি তখন কাঁপছি থরথর করে। কিন্তু ফটোটা এ বাড়িতে কাকে দিয়েছে, কেন, কার কাছে বারবার করে আসছে, এসব প্রশ্নের কোনো জবাবই দিল না। মিনতি মাখা করুণ স্বরে কেবল বলল, জ্যাক, তুমি অশান্ত হইও না। এখন কোনো কথা বলতে পারবো না, কিন্তু পরে যেদিন জানাবো সেদিন আমার ওপর তোমার কোনো রাগ থাকবে না, ক্ষমাও করতে পারবে। মিস্টার হোমস, গতকালই ঘটেছে এসব ঘটনা। আর সইতে পারছি না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিশ্বাসে চির ধরে গেলে আর কিছুই থাকে না। জীবন অর্থশূন্য হয়ে দাঁড়ায়। আমি কোনো কাজেই মন বসাতে পারছি না। কেমন পাগল পাগল লাগছে নিজেকে। আপনার কাছে তাই ছুটে এসেছি পরামর্শের জন্য। আপনি বলুন এখন আমি কি করি। একাগ্র হয়ে শুনছিল হোমস। ভদ্রলোকের কথা শেষ হবার পরেও কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে রইল স্থির হয়ে। পরে বলল, জানলায় যে হলদেটে মুখটা দেখেছিলেন সেটা কোনো পুরুষের বলে মনে হয়? ঠিক বলতে পারছি না। দেখে শরীর রোমাঞ্চিত হয়ে উঠেছে। চোখাচোখি হতে দুবারই স্যাঁত করে সরে গেছে। এই ঘটনার কতদিন আগে আপনার স্ত্রী টাকা চেয়ে নিয়েছিলেন? তা মাস দুয়েক তো বটে। ওর প্রথম স্বামীর ফটো কখনো দেখেছেন? না, আটলান্টায় থাকার সময় আগুন লেগে সব পুড়ে গিয়েছিল বলে দেখাতে পারিনি। কিন্তু ডেথ সার্টিফিকেট তো দেখেছিলেন? আসলটা পুড়ে গিয়েছিল, আমি দেখেছিলাম একটা কপি। আপনার স্ত্রীর কাছে আমেরিকা থেকে চিঠিপত্র আসে? দেখিনি কখনো। তাকে চেনেন এমন কেউ আমেরিকায় আছে বলে আপনি জানেন? না। মিস্টার গ্রান্ট, তাহলে এ নিয়ে আর বৃথা চিন্তাভাবনা বাড়াবেন না। বাড়ি ফিরে যান। এর মধ্যে যদি আপনার নতুন প্রতিবেশী বাড়ি থেকে চম্পট দিয়ে থাকে তাহলে আর কিছু করবার নেই। যদি দেখেন আবার ফিরে এসেছে তাহলে আমাকে টেলিগ্রাম করে দেবেন। নিজে যেন বাড়িতে ঢুকবেন না। আমরা ঘন্টা কানেকের মধ্যে পৌঁছে যাব। গ্রান্ট মুনরো বিদায় নিয়ে চলে গেলেন। হোমস বলল, ওয়াটসন, ব্যাপারটা কিন্তু খুব সুবিধার বলে মনে হচ্ছে না। ব্ল্যাকমেলিং এর চেষ্টা চলছে মনে হচ্ছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ব্ল্যাকমেলিং? কিন্তু ব্ল্যাকমেলারটি কে বলে মনে হয় তোমার? আবার কে? মিসেস মুনরোর প্রথম স্বামী দেবতাটি ছাড়া আর কি হবে? সাজানো গোছানো ঘরের ম্যান্টেল পিসে মিসেস মুনরোর ছবি আর কার পক্ষে সাজিয়ে রাখা সম্ভব? এ কারণেই তিনি দ্বিতীয় স্বামীকে ঘরে ঢুকতে দিতে চান না। পিঠ জ্বরে মারা যাওয়ার কথাটা বানানো গল্প। ভদ্রলোক নিশ্চয়ই কুষ্ঠ জাতীয় কোনো রোগে আক্রান্ত হয়ে কদাকার হয়ে যান। সেই সময় তাকে ফেলে পালিয়ে আসেন ভদ্রমহিলা। নিশ্চয়ই কোনো দুষ্ট লোক প্রথম স্বামীর বেঁচে থাকার কথাটা জানতে পেরেছে আর সেই খবর ফাঁস করে দেবার হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে। প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে আদায় করে নিয়েছে। কদাকার হেবরনকে সেই লোকই কটেজে তুলেছে। মিসেস মুনরোর ছবি পর্যন্ত ভয় দেখিয়ে আদায় করেছে। মিসেস মুনরো গভীর রাতে গিয়ে বোঝাবার চেষ্টা করেছেন। দুদিন পরে দুপুরে গিয়েছিলেন একই উদ্দেশ্যে। কিন্তু মিস্টার মুনরো হঠাৎ শহর থেকে ফিরে এসেছেন। ঝিয়ের মুখে এই খবর পেয়ে স্বামীকে সেই বয়স্ক মেয়ে ছেলেটির সঙ্গে পেছনের দরজা দিয়ে বাড়ি থেকে পাচার করে দিয়েছেন। সবই তো তোমার অনুমান। হ্যাঁ, তবে দেখা যাক কি খবর আসে, তখন সত্যি ঘটনাটা জানা যাবে। গ্রান্ট মুনরোর টেলিগ্রাম এসে পৌঁছালো বিকালেই। জানিয়েছেন, বাড়িতে লোক দেখা গেছে। আমরা যেন 7টার গাড়িতেই রওনা হয়ে যাই। যথাসময়ে নরবুড়িতে পৌঁছালাম আমরা। গ্রান্ট মুনরো স্টেশনেই ছিলেন। নিষ্প্রাণ হাসি মুখে অভ্যর্থনা জানালেন আমাদের। আসুন। পাশাপাশি হাঁটতে হাঁটতে হোমস জিজ্ঞেস করল, ওই বাড়িটিতে ঢুকতে আপনার স্ত্রী বাধা দিয়েছিলেন বারবার? সম্পর্ক ছিন্ন হওয়ার ভয়ও দেখেছিলেন। তা সত্ত্বেও কি আপনি বাড়িতে ঢুকতে চান? মিস্টার হোমস, আপনাদের উপস্থিতিতেই একটা হেস্তনেস্ত হয়ে যাচ্ছে আমি মনস্থির করে ফেলেছি। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে অনেকক্ষণ থেকে। আকাশেরও মুখ ভার। কটেজের সামনে দেখলাম দোতলায় একটা জানলায় আলো জ্বলছে। আমাদের দেখেই যেন একটা ছায়ামূর্তি সরে গেল জানলার সামনে থেকে। সঙ্গে সঙ্গে গ্রান্ট মুনরো উত্তেজিতভাবে বলে উঠলেন, ওই যে সেই হলদে মুখ। সময় নষ্ট করলো না হোমস, সোজা দৌড়ে গেল সদর দরজার দিকে। আমরাও ছুটলাম পেছন পেছন। পাল্লা দুটো আপনা থেকেই খুলে গেল হঠাৎ করে। পথ আটকে দাঁড়ালেন এক ভদ্রমহিলা। করুণ কণ্ঠে বলে উঠলেন, জ্যাক, আমার কথা শোনো, ভেতরে যেও না। মিস্টার মুনরো বললেন, আর নয় এফি, অনেক শুয়েছি।
ভেতরে ঢুকে গেলাম আমরা তিনজনে। একজন প্রৌঢ়া পথ আটকে দাঁড়াবার চেষ্টা করলো, কিন্তু পারলো না। পাশ কাটিয়ে বেগে উঠে গেলাম দোতলায়। সাজানো গোছানো ঘরটিতে পা দিয়েই থমকে দাঁড়িয়ে পড়তে হলো। টেবিলে মোমবাতি জ্বলছে, আলোর দিকে ঝুঁকে রয়েছে একটা ছোট্ট মেয়ে, হাতে লম্বা সাদা দস্তানা, গায়ে লাল ফ্রক। পায়ের শব্দ পেয়ে মুখ তুলে তাকালো। বিস্ময়ে ভয়ে চিৎকার করে উঠলাম আমি। এ কি? ভাবলে সে নিষ্প্রাণ একটি হলদে মুখ, নিরেট নিথর। স্তম্ভিত হয়ে আছি। দ্রুত পায়ে হোমস মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। তারপর এক টানে তার মুখ থেকে একটা মুখোশ খুলে আনলো। সঙ্গে সঙ্গে আত্মপ্রকাশ করলো মিশমিশে কালো একটি নিগ্র মেয়ের মুখ। তার ঝকঝকে সাদা দাঁতের ফাঁকে কৌতুক হাসি মাখানো, মুখে অকপট সরলতা। মেয়েটির মুখের দিকে তাকিয়ে আমিও না হেসে পারলাম না। সুন্দর সরল নিষ্পাপ শিশু মুখের কৌতুকোচ্ছল হাসি শুনে বিহ্বল হলেন গ্রান্ট মুনরো নিজেও। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে আনমনে জিজ্ঞাসা করলেন, কে এই মেয়েটি? বলছি আমি, জ্যাক। বলতে বলতে ঘরে ঢুকলেন মিসেস মুনরো। আজ সবই বলবো তোমায়। আমার প্রথম স্বামী আটলান্টায় মারা গিয়েছিলেন, তোমাকে বলেছি আমি। কিন্তু আমাদের মেয়েটি এখনো বেঁচে আছে। তোমার মেয়ে? হ্যাঁ। গলায় ঝোলানো রূপোর লকেটটা হাতে নিয়ে ভদ্রমহিলা বললেন, এর মধ্যে কি আছে তুমি দেখোনি? আমিও বলিনি। এটা তো খোলা যায় না বলেই আমি জানি। সঙ্গে সঙ্গে খুট করে একটা শব্দ হলো। লকেটের একধারে চাপ দিতেই ডালাটা খুলে গেল। ভেতরে দেখা গেল বুদ্ধিদীপ্ত স্বাস্থ্যোজ্জ্বল সুদর্শন এক পুরুষের প্রতিকৃতি। আফ্রিকার কৃষ্ণকায় মানুষ। জ্যাক, ইনি জন হেব্রন, আমার প্রথম স্বামী। এর মতো উদার হৃদয় মহৎ মানুষ আমি আর দেখিনি। বাইরেটা কেবল কালো, মেয়েটাও বাপের মতোই রং পেয়েছে। রং যাই হোক, আমার সন্তান, আমার ছোট্ট সোনা মানিক। বলতে বলতে মিসেস মুনরো দুহাত প্রসারিত করলেন। মেয়েটি খিলখিলিয়ে হাসতে হাসতে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল মায়ের কোলে। মেয়েটার শরীর ভালো ছিল না বলে আমেরিকায় রেখে এসেছিলাম। একজন আয়া ঠিক করা ছিল, সেই তো দেখাশোনা করতো। জ্যাক, আমাকে ভুল বুঝে না। কেন জানি না তোমাকে মেয়ের কথা জানাতে সংকোচ হয়েছিল। ভেবেছিলাম পরে জানাবো। এখন বুঝতে পারছি আমি ভুল করেছিলাম। মেয়ের খবরাখবর নিয়মিত পেতাম, ও ভালোই ছিল। মাঝে মাঝে মন কেমন করতো ঠিকই, কিন্তু ওকে কাছে আনতে ভরসা পেতাম না। বিয়ের 3 বছর পর মন খুব ছটফট করতে লাগলো মেয়েটার জন্য। তোমার কাছ থেকে 100 পাউন্ড চেয়ে নিয়ে পাঠিয়ে দিলাম ওকে নিয়ে এখানে চলে আসার জন্য। তুমি জানতে চেয়েছিলে এত টাকা আমি কি করব। তখন যদি তোমাকে জানাতাম তাহলে এত কাণ্ড হতো না। মিছিমিছি তোমাকেও মনে কষ্ট পেতে হতো না। ভেবেছিলাম সপ্তাহ কয়েক কাছে রাখবো, তারপর আবার পাঠিয়ে দেবো আমেরিকায়। কাছাকাছি কটেজটা ফাঁকা ছিল, ভাড়া নিয়ে নিলাম। আয়া মেয়েকে নিয়ে এসে যাতে থাকতে পারে। মেয়ে আমার কালো, পাড়ার প্রতিবেশীরা দেখতে পেলে কানাঘুষো আরম্ভ হতে পারে, সেই জন্য আয়াকে জানিয়ে দিয়েছিলাম দিনের আলোয় যেন মেয়েকে বার না করে। মুখোশ আর দস্তানা ছিল, মুখ আর হাত ঢেকে রাখার জন্য। জানালায় কেউ দেখে ফেললেও যাতে ঠিক বুঝতে না পারে। আমার সবসময় ভয় ছিল তোমাকে নিয়ে, পাছে তুমি জেনে ফেলো। ওরা যে ভাড়া বাড়িতে চলে এসেছে তোমার মুখেই প্রথম শুনতে পেয়েছিলাম। শুনেই মনটা উতলা হয়ে উঠল। এতদিন পরে মেয়ে কাছে এসেছে, কোলে নেবার জন্য মনটা ছটফট করতে লাগলো। রাতে তুমি ঘুমিয়ে পড়লে, ক্ষণেকের জন্য ছুটে গিয়েছিলাম মেয়ের কাছে, কিন্তু তুমি দেখে ফেললে। বুঝতে পারছিলাম তোমার মনে আমাকে নিয়ে নানা রকম সন্দেহ দেখা দিয়েছে, কিন্তু জ্যাক, বিশ্বাস করো, অসহায় সন্তানের কথা ভেবে তোমার কষ্ট আমি অবহেলা না করে পারিনি। আর একদিন দুপুরে মেয়ের কাছ থেকে ফেরার সময়ও তোমার চোখে পড়ে গেলাম। 3 দিন আগে যখন তুমি জোর করে বাড়িতে ঢুকেছিলে, তার আগেই আয়া মেয়েকে নিয়ে পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। জ্যাক, তোমাকে আগে না জানিয়ে আমি অন্যায় করেছিলাম। আমার জন্যই তুমি অযথা মনে কষ্ট পেয়েছো। আমাকে ক্ষমা করো। এবার তো সবই শুনলে। হতভাগিনী মা আর মেয়েকে নিয়ে কি করবে বলো? বাষ্পরুদ্ধ কণ্ঠে কথা শেষ করলেন মহিলা। আমরা নির্বাক, স্তব্ধ বিস্ময় আমি আর হোমস তাকিয়ে রইলাম চিরকালের মহিয়সী মাতৃমূর্তির দিকে। স্তব্ধ হয়েছিলেন গ্রান্ট মুনরো নিজেও, কিন্তু ঘরের নিস্তব্ধতা ভঙ্গ করলেন তিনি।
ধীরে ধীরে এগিয়ে গিয়ে সস্নেহে মেয়েকে কোলে তুলে নিয়ে চুমু খেলেন। তারপর ঘুরে দাঁড়িয়ে এক হাত দিয়ে স্ত্রীকে আঁকড়ে ধরে বললেন, এফি, চলো বাড়ি চলো। আমাকে যতটা খারাপ ভাবছো, আসলে মানুষটা আমি তত খারাপ নই। কটেজ থেকে বেরিয়ে আসার পর সেই যে হোমস গুম হয়ে গিয়েছিল, বাড়ি ফিরেও সারাদিন একইভাবে রইল। ফেরার পথে গাড়িতেও গুম হয়ে মুখ গুজে বসেছিল। রাতে শুতে যাবার আগে মৌনভঙ্গ হলো। বলল, ওয়াটসন, যখন আমার মধ্যে কাজের শিথিলতা দেখবে, কিংবা যখন দেখবে অহংকারে ডগমগ হয়ে উঠেছি, তখন এই নরবুড়ি নামটা মন্ত্র পড়ার মতো কানের কাছে উচ্চারণ করো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।